আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নির্বাচনী ট্রেন্ড। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব জনাব মারুক কামাল খান। কামাল ভাই, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যদি আপনি খুবই অসুস্থ, আপনি তারপরেও আমাদের অনুরোধে আপনি আমাদের এখানে এসেছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এনটিভির সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মারুক ভাই, আমরা পরবর্তী 30 মিনিট আপনার সাথে একটু আমাদের দেশের যে নির্বাচন আসছে এটা নিয়ে আমরা একটু একাডেমিক আলোচনা করব। ত্রয়োদশ নির্বাচনের যে রোড ম্যাপ ট্রেন সেটা চলা শুরু করেছে। ইসি একটা রোড ম্যাপ দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে। আপনার বিষয়ে এই অভিমতটা জানতে চাচ্ছি। না, এখনো যদিও শিডিউলটা ডিক্লেয়ার করে নাই, কিন্তু মোটামুটি তো অনেক দিন ধরেই এটা প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রোজার আগেই একটা ইলেকশনটা করে ফেলতে হবে, সেরে ফেলতে হবে। এবং সেই অনুযায়ী তিনি নির্বাচন কমিশনকে নির্দেশনাও দিয়েছেন। নির্বাচন কমিশনার তার আলোকে ইতিমধ্যে রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ মানে তারা এই যে নির্বাচনী প্রস্তুতির যে কাজগুলো, সেটা কোনটা কবের মধ্যে তারা শুরু করবে, শেষ করবে, তার মানে আমরা যেটাকে বলছি ট্রেনটা চলা শুরু করেছে অলরেডি, এটা শুরু করেছে। এখন হচ্ছে একটা ডেট দেওয়া হবে যে ভোটের ডেটটা কবে হবে, ভোট গ্রহণের ডেটটা, নির্বাচন কবে প্রার্থিতা মানে আবেদনপত্র পেশ করা হবে, কবে এটা প্রত্যাহারের, এই শিডিউলগুলো ঘোষণা করা হবে। আমার মনে হয় যে ট্রেন শুরু হয়ে গেছে, ট্রেন চলা শুরু করেছে এবং এটা আর থামবে না। এটা আমার মনে হয় যে এটা খুব সহসাই পরবর্তী ধাপগুলো আমরা পেয়ে যাব। এখন হলো যে দুইটা দলকে আমরা দেখছি, মানে বড় যে রাজনৈতিক দুইটা দল যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের মধ্যে একটা হলো বিএনপি, আর একটাকে আমরা ধরতে পারি যে জামাতে ইসলাম এবং ইসলামী অন্যান্য দলগুলো মিলে তারা যে একটা ভোটের বাক্সের কথা বলছেন। কিন্তু জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো তারা বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচন যাবেন না, আর বিএনপি বলছে যে পিয়ার পদ্ধতি তারা মানবেন না। তাহলে এই নির্বাচন, এটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে নির্বাচনী যে পদ্ধতি, নির্বাচন কোন পদ্ধতি হবে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরেই একটা প্রশ্ন আছে। কেননা আমাদের যে নির্বাচন ব্যবস্থায় তো ত্রুটি অবশ্যই আছে এবং এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সঠিক রিপ্রেজেন্টেশন, জনগণের সঠিক রিপ্রেজেন্টেশন হয় না, এই একটা তো মতামত আছেই সমাজে। সব দেশে এই ধরনের বিতর্ক থাকে। গণতন্ত্রের তো অনেক সীমাবদ্ধতা আছে, গণতান্ত্রিক যে ভোট প্যাটার্ন তারও অনেক সীমাবদ্ধতা আছে। এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা, আলোচনা, বিতর্ক সারা দুনিয়াতেই আছে, সারা দুনিয়াতেই চলছে। তার একটা পদ্ধতি, অনেক দেশে পদ্ধতি একটা গ্রহণ করা হয়, সে পদ্ধতির ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে সেটা সংশোধন করা হয়। তো সুতরাং আমাদের এখানে বিতর্কটা আছে। বিশেষ করে যে গত তো একটা দীর্ঘ সময় দেশে কোনো নির্বাচনই ছিল না, নির্বাচনের নামে যে যা সব হয়েছে সেটা তো মানে কোনো গ্রহণযোগ্য কিছু ছিল না। আপনার মনে করেন ভোটার ছাড়া নির্বাচন, একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে করে ফেলার নির্বাচন, বিরোধী পক্ষ ছাড়া নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, এগুলো তো সবগুলি প্রহসন। তো সুতরাং এখন একটা বিতর্ক শুরু হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা এই ইলেকট্রাল সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি কিনা। সেখানে একটা মতামত এসছে, কিছু কিছু পার্টি তারা মনে করছেন যে আমরা পিআর সিস্টেমে যদি ইলেকশন করা যায় তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্বশীলতাটা বেশি সক্রিয় হবে, বেশি কার্যকর হবে। এটা একটা মতামত, কিন্তু এটার আবার অন্য দিকও আছে। সেটা অন্য দিকটা হচ্ছে এই যে অনেক দিন তো সুষ্ঠু নির্বাচন হয়নি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। এখন এই মুহূর্তে আমরা যদি একটা সম্পূর্ণ নতুন একটা ব্যবস্থা, একটা বন্দোবস্ত, একটা পদ্ধতি যদি আমরা অ্যাডপ্ট করতে যাই, এই পদ্ধতির ব্যাপারে কিন্তু আমাদের ভোটাররা, আমাদের জনসাধারণ কিন্তু ইউজড টু না, তারা এটাতে অভ্যস্ত না, তারা এটা জানেন না। এবং যারা মানে কন্ডাক্ট করবেন ইলেকশন, তাদের কাছেও কিন্তু এটা একটা নতুন। তো সুতরাং আমার মনে হয় যে এটা করতে গিয়ে দেখা যাবে কি শেষ পর্যন্ত দেখা গেল যে পুরো ভোট নিয়ে, পুরো নির্বাচন নিয়েই কিন্তু একটা বিতর্কিত একটা অবস্থানে চলে যেতে পারে। এই জন্য আমি মনে করি যে আমার নিজস্ব অভিমত হচ্ছে যে দুইটা হাউসের কথা বলা হচ্ছে,
এটা কিন্তু সবাই একমত হয়েছে যে 2টা হাউস করা হবে। তো 2টা হাউস যদি করা হয় তাহলে যে লোয়ার হাউস যেটা, নিম্ন কক্ষ যেটা, যেটা এখনকার যেটা মানে বিদ্যমান বিরাজমান পদ্ধতিতে যেটাকে আমরা পার্লামেন্ট বলছি, তো সেখানে যদি আমরা পুরনো সিস্টেমটা রাখি আর আপার হাউসে যদি আমরা এটার একটা পরীক্ষামূলকভাবে আমরা চালু করি, তাহলে আমার মনে হয় যেটা আর একটা বিএনপির একটা আশঙ্কা আছে যে এটাতে কিন্তু সরকারের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। এই পিয়ার সিস্টেমে একটা সরকার গঠনের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা, নানান ধরনের জট তৈরি হয় এবং সরকারের স্থিতিশীলতা হ্যাম্পার্ড হতে পারে। সেজন্য যদি শুধু আপার হাউসে করা যায় তাহলে আমার মনে হয় সেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি এবং এই জায়গায় একটা সমঝোতাও আসা সম্ভব বলে আমার কাছে মনে হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে আপনার জামাত ইসলাম যে বলছে পিয়ার পদ্ধতিতে শেষমেশ তারা নির্বাচন, আমি মনে করি, কেননা এখন যে অবস্থাটা, একটা দীর্ঘদিন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, নির্বাচন করতে পারে নাই, নির্বাচন প্রহসন ছিল, মানুষ ভোট দিতে চায়, মানুষ তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে চায়। এই রকম একটা মানুষের যেখানে আবেদন আছে, মানুষের যে প্রত্যাশা আছে, মানুষের যে আকাঙ্ক্ষা আছে, মানুষের যে মানে আর্জ আছে, এটাকে বাইরে গিয়ে আমরা নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে বিঘ্নিত করা, এটা কোনো মানে যাদের জনগণের প্রতি আস্থা আছে কোনো রাজনৈতিক দল এতটা চরমে যাবে বলে আমার মনে হয়। ডক্টর ইউনূসও বলছেন যে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করলে সেটা দেশের জন্য জাতির জন্য বিপজ্জনক হবে। কিন্তু আমরা আবার দেখছি যে এনসিপির একজন নেতা তিনি একদম খুব কনফিডেন্টলি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো এই যে কথাগুলো বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এর পিছনে কি আপনি কোনো কিছু মনে করেন কিনা আছে নাকি এটা একটা কথার কথা? আমি মনে করি কি, রাজনীতিবিদদের সব কথা ধরতে নাই, রাজনীতিবিদরা সব কথা কিন্তু মিনও করেন না। রাজনীতিতে নানা কৌশল থাকে, চাপ প্রয়োগ, বার্গেনিং, নানা কিছু থাকে। তো পলিটিক্যাল পার্টিগুলো সেগুলোকে ইস্তেমাল করে, তারা চাপ প্রয়োগের জন্য বা বার্গেনিংয়ের জন্য, কিছু দাবি আদায় করবার জন্য তারা নানা কথা নানা সময় বলে, প্রেশার মাউন্ট করবার জন্য বলে। সুতরাং আমার মনে হয় না যে নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না বা করতে দেবে না বা বর্জন করবে, এরকম চরম অবস্থায় কোনো রাজনৈতিক দলই, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল যাবে বলে আমি মনে করি না। আমার মনে করি এগুলো একটা বার্গেনিং টুলস হিসেবে আসছে। কিন্তু আমরা ভাই কিছুদিন আগে দেখলাম যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুকে, তাকে অনেকটা ডেলিবারেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে তাকে আক্রমণ করা হলো এবং তাকে রক্তাক্ত করা হলো, বেধড়ক হলো। এই যে ঘটনাটা ঘটলো, এটা কি কোনো মেসেজ দেয়া হচ্ছে কোনো মহল থেকে? এটা তো একটা তদন্ত কমিটি, বোধহয় কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগীয়। সুতরাং এটা মানে বিচার তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তবে এই আলামতটা তো শুভ নয়, নিঃসন্দেহে এটা শুভ আলামত নয়। আমরা জানি যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাটা, এই যে বর্তমান যে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন, আমরা প্রত্যেকেই জানি একটা ভয়াবহ অবস্থা। আমরা এদেশে তো 71 সালে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, একটা যুদ্ধোত্তর দেশে। তখনও কিন্তু সমস্ত কাঠামোগুলো, সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু অব্যাহত ছিল। পুলিশ, আপনি ধরুন আপনি 71-এ মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান চলে গেছে, কিন্তু এখানের যে পুলিশ সিস্টেম যেটা, এটা কিন্তু ইনট্যাক্ট ছিল। সেখানে পুলিশ সিস্টেম, থানাগুলো কাজ করেছে। এইবার যদি আপনি দেখেন এই পরিবর্তনের সময়, আপনি দেখেন যে একটা থানাও কার্যকর নাই, সমস্ত থানাগুলো মানে অকার্যকর হয়ে গেছে, পুলিশ ব্যবস্থা টোটালি অকার্যকর হয়ে গেছে, আপনি প্রশাসন সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। আর একটা অনেকে পরিহাস করে বলেন, কিন্তু এটা বাস্তবতা। প্রধানমন্ত্রী থেকে তাদের নিয়োজিত জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু আমরা স্বাধীনতার পরেও দেখিনি। একটা সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থা। আপনি দেখেছেন যে এই ছেলেরা তখন আপনার ওই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। ট্রাফিক নাই, রাস্তা ট্রাফিক পুলিশ শূন্য হয়ে গেছে। তো ট্রাফিককে সিস্টেমে রাখার জন্য ছেলেদেরকে, তরুণদেরকে, ছাত্রদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের লোক, সামাজিক সংগঠনের লোকরা, তারা রাতের বেলা জেগে জেগে মহল্লা পাহারা দিয়েছে যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এই যে একটা অবস্থা যেখানে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা আপনার বিপর্যস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে। একটা বল প্রয়োগের পরিবর্তনের পর সমস্ত শৃঙ্খলা না, শুধু সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এইরকম একটা অবস্থা থেকে স্বাভাবিকতাকে রেস্টোর করা এটা খুবই মানে কঠিন ব্যাপার।
পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতির উদ্ভব ঘটে, কিন্তু আমাদের দেশে কিন্তু আরও মানে নজিরবিহীন কি বলা যায় এটাকে, একটা মানে প্রতিষ্ঠানিক কাঠামোগুলো ভেঙে পড়েছে। এই অবস্থায় এখনও কিন্তু সুষ্ঠু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করা যায়নি। ল অ্যান্ড অর্ডার কিন্তু এখনো সুষ্ঠু হয়নি। পুলিশ গোটা পুলিশ সিস্টেম কিন্তু খুবই যে স্বাভাবিকভাবে, গোয়েন্দা সিস্টেমগুলো স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে তা নয়। এখানে অনেক দিন ধরে মিলিটারি ইয়েতে আছে, মাঠে আছে, কিন্তু তাদের তো সংখ্যা সব কিছু মিলে টেলে সংখ্যার দিক থেকে, বা তারা তো এই সমস্ত আইন স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে অভ্যস্ত না। তারপরে সবাই মিলে চেষ্টা হচ্ছে যে একটা ল অ্যান্ড অর্ডার যাতে স্বাভাবিক করা যায়। এখানে সকলের সম্মতি লাগবে, সকলের ঐক্যবদ্ধ চেষ্টা লাগবে, তাহলে আমরা একটা সিচুয়েশনকে আমরা আবার হয়তো রিস্টোর করতে পারি। এর মধ্যে কিন্তু নানা ধরনের মব, নানা ধরনের সবাই 16 বছর দাবি দেওয়া যারা করতে পারেনি তারা কিন্তু রাস্তাঘাটে দাবি দেওয়া নিয়ে নেমে গেছে। প্রত্যেক দিন আপনার রাস্তা অবরোধ হচ্ছে। এই যে একটা অবস্থা এবং মব সৃষ্টি করে দাবি দেওয়া আদায়ের যে চেষ্টা, সব কিছু মিলে কিন্তু একটা স্বাভাবিক অবস্থা নেই। এই অস্বাভাবিক অবস্থার মধ্যে আমাদের নির্বাচনী ট্রেন, আপনি যেটা বললেন, যাত্রা শুরু হয়েছে। এখানে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। কামাল ভাই, যে জায়গাটায় আমি কথা বলার চেষ্টা করছি সেটা হলো যে নুরুল হক নুরু আমাদের এই যে 5ই আগস্টের যে মানে স্বৈরাচার সরকারকে মানে হটানোর জন্য তারা রাজপথে ছিল এবং সবাই কষ্ট করেছে। কিন্তু আমি একটা উক্তি বলি, একজনের উক্তি বলি, যেমন জিএম কাদের, উনি ভারতে গিয়েছিলেন এই যখন আমাদের আন্দোলন চলছিল ওই সময়। উনি ভারত থেকে ফেরত এসে সাংবাদিকদের বললেন যে ভারত সরকার আমাকে ডেকেছিল এবং ভারত সরকারের বেশ কিছু লোকের সাথে তার কথা হয়েছে, কিন্তু কি কি কথা হয়েছে, কার কার সাথে তার দেখা হয়েছে এটা তিনি বলতে পারবেন না, কারণ এটা ওইভাবে তাদের সাথে কথা হয়েছে। তারা যদি বলে তাহলে সম্ভব, কিন্তু আমি তাদের অনুমতি ছাড়া, আমি রিপিট করছি যে তিনি বলেছেন আমি তাদের অনুমতি ছাড়া এটা বলতে পারবো না। সেই জিএম কাদেরকে রক্ষা করার জন্য আমরা দেখলাম যে মিলিটারি পুলিশ তাকে বের করে নিয়ে গেল সসম্মানে, আর একই সাথে নুরুল হক নুরুকে বেধড়ক পিটালো। এই জায়গাটা আপনি, এটা তো সাংঘাতিক ব্যাপার, এটা দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেননা জাতীয় পার্টি সম্পর্কে আমার বলার কিছু নেই, কেননা এটা প্রথম দিন থেকেই আমি মনে করি এবং আমি অনেকবার বলেছি যে এটা একটা ভারতের বি টিম ছিল, আওয়ামী লীগের বি টিম হিসেবে এটাকে সৃষ্টি করা হয়েছিল এবং তারা প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড, তারপরে ক্ষমতা দখলের মধ্যে এগুলো সবই যোগসাজশ আছে, যোগসূত্র আছে। এবং সবসময় তারা, আপনি কয়েকদিন আগে দেখেছেন যে এই জিএম কাদের একজন আত্মীয়, তাকে জাতীয় পার্টিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি একটি পাকিস্তানি দূতাবাসের একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণে অংশগ্রহণ করেছেন বলে তাকে কিন্তু ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তার নির্দেশে তাকে দল থেকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি নিজেই বলেছেন। তো এই যে দলের অবস্থা, যে অন্য একটা দেশের আমন্ত্রণে, দূতাবাসের আমন্ত্রণে যাওয়ার কারণে, সরকারের আমন্ত্রণে, তিনি বলেছেন সরকারের আমন্ত্রণে, হ্যাঁ, তো সেখানে কিন্তু ভারত নির্দেশ দিচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টিকে যে তোমার এই সদস্য বা তোমার এই কর্মকর্তা সে আমার বৈরী দেশের আমন্ত্রণে গিয়েছে, অতএব তাকে বের করে দিতে হবে দল থেকে, এবং সেটা সে তামিল করেছে। এই যে দলের অবস্থা, এবং আপনি এরশাদ সাহেবের কথাই দেখেন, এরশাদ সাহেব ওই যে ভারতের পররাষ্ট্র সচিব এসে তাকে নির্দেশ দিল ইলেকশনে যাওয়ার জন্য, এবং উনি এটা অবজ্ঞা করতে পারলেন না। তো সুতরাং এই ধরনের যে দল, সেই দলকে, সেই দলের প্রধানকে, আমি বলি না কেউ আইন হাতে তুলে নিয়ে একটা দলকে, দল বা দলের নেতাদের বা কর্মকর্তাদেরকে আঘাত করুক, আক্রমণ করুক, সেটা আমি সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে যে যেখানে একটা হাঙ্গামা হচ্ছিল সেখানে আপনার এই যে পক্ষপাতিত্ব, এক পক্ষকে আপনার পূর্ণ নিরাপত্তা এবং সম্মান এবং মর্যাদা দিলেন, অন্য পক্ষের উপরে এক ধরনের হামলে পড়লেন এবং আহত করা হলো, তার গুরুতর প্রাণনাশের চেষ্টা চললো বলে বোঝা যাচ্ছে। তো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে যিনি দেশের বিপক্ষে কথা বলছেন এবং তাকে আমরা রক্ষা করার চেষ্টা করছি, আর যে এই স্বৈরাচার হটানোর জন্য কষ্ট করলো, তাকে আমরা এটা অবশ্যই তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটিত করা দরকার। সেটা হচ্ছে কি যে যারা মাঠে এটা করে, দায়িত্ব পালন করে, তারা তো নির্দেশিত হয়ে করে, তো এখানে যারা এই হামলা করেছে নিশ্চয়ই তার উপরে কর্তৃপক্ষ আছে যাদের নির্দেশে করেছে, তারা কোন উদ্দেশ্যে, কোন মতলবে, কেন এটা করেছেন সেটা তদন্ত করে বের করে
তাদের যথাযথভাবে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। খালি একটা ঘটনা না, আপনি দেখবেন আরেকটা ঘটনা আমি বলতে চাই। আপনি যেহেতু আশঙ্কার কথাটা বলেছেন, নুরুল হক নুরুর উপর এক হামলা তো হয়েছে, আরেকটা ঘটনা ঘটেছে, এটা খুব বেশি আলোচিত হয় নাই। ওই যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল তারা ওই অধিকারের অধিকার পরিষদের অফিসে তারা গিয়ে সংহতি প্রকাশ করেছে। তারা সেখান থেকে ফেরার পথে জাকপার প্রেসিডেন্ট খন্দকার লুৎফর রহমান, তাকেও কিন্তু কোপানো হয়েছে রাস্তায়, সে গুরুতর আহত এবং এখন হাসপাতালে আছে এবং কেউ গ্রেফতার হয়নি এখন পর্যন্ত। এগুলো কিন্তু এই যে দুইটা ঘটনা পরপর, হয়তো কাকতাল হতে পারে, এটা হয়তো এটার সঙ্গে একটার সঙ্গে আরেকটার কোনো যোগসূত্র নাই, কিন্তু আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে এবং এর মধ্যে আসলে কোনো যোগসূত্র আছে কিনা, এবং নির্বাচনকে ব্যাহত করবার জন্য, পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য, ঘোলা জলে মাছ শিকার করবার পরিস্থিতি সৃষ্টি করবার জন্য কেউ করছে কিনা, এটা আমার মনে হয় খুবই সতর্কতার সঙ্গে সচেতনতার সঙ্গে খতিয়ে দেখা দরকার। ভাই, একই সাথে আমরা দেখছি যে এই যে শেখ হাসিনা স্বাধীনতার চেতনা বিক্রি করে করে শেষমেশ উনি ফ্যাসিস্ট হলেন। এখন আবার হঠাৎ করে আমরা দেখছি যে স্বাধীনতার ৭১-এর স্বাধীনতা নিয়ে এই যে কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী তারা এখন মাঠে নামছেন, স্বাধীনতার জিনিসটা নিয়ে আসছেন। এটা কিভাবে দেখছেন? না, এখানে আমার কথা খুবই পরিষ্কার, খুব স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতা নিয়ে তো আমরা কোনো কম্প্রোমাইজ করব না। স্বাধীনতাই স্বাধীনতা। এই স্বাধীনতা আমরা রক্তের মধ্য দিয়ে অর্জন করেছি, অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক প্রাণদানের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। স্বাধীনতার চেতনা অবশ্যই, স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, এই দেশকে, এই দেশের স্বাধীনতাকে, এই দেশের সার্বভৌমত্বকে আমাদের সব কিছুর ঊর্ধ্বে মর্যাদা দিতে হবে, মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু কথাটা হচ্ছে এইখানে অন্য জায়গায়। আপনি স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন। স্বাধীনতার চেতনা বলে এদেশের গরিব মানুষের সম্পদ আপনি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, সম্পদের পাহাড় তৈরি করেছেন। স্বাধীনতার কথা বলে আপনি ভিন্ন মতকে দমন করতে গিয়ে আপনি মানুষকে গুম করেছেন, খুন করেছেন, রক্তাক্ত করেছেন, মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, বছরের পর বছর জেলে রেখে দিয়েছেন। স্বাধীনতার কথা বলে আপনার বিচার বিভাগকে কুক্ষিগত করে, বিচার বিভাগকে আপনার বৈঠকখানায় পরিণত করে আপনি অঙ্গুলি নির্দেশে বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন রায় দিয়ে তাদেরকে হেনস্থা এবং হয়রানি করেছেন। স্বাধীনতার চেতনার কথা বলে আপনি মিডিয়াকে দাসে পরিণত করেছেন। এখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স মানে প্রশ্ন করতে নয়, প্রশংসা করতে এসেছি, এই জায়গায় চলে গিয়েছিল। এই যে সব কিছু, সব দলীয়করণের একটা চূড়ান্ত পরাকাষ্ঠা আমরা যে গত 15-16 বছর দেখেছি, এটা তো স্বাধীনতার চেতনার নাম করেই করেছেন। স্বাধীনতার একটা পবিত্র বিষয়, স্বাধীনতার চেতনা একটা পবিত্র বিষয়, এটাকে অপব্যাখ্যা করে, এটাকে অপব্যবহার করে যেভাবে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, জনগণের উপর অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন কায়েম করা হয়েছে, সেই যে উৎপীড়নের শাসনকে আজকে ভুলিয়ে দেওয়ার জন্য, সেটাকে আপনার এই উৎপীড়নের শাসন ব্যবস্থা, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে নমনীয় করবার জন্য, যে এটা এটা আরেকটু কি বলে ওটা সফট করে দেখাবার জন্য। এবং আপনি কামাল ভাই, আমাদের একটা উচিত যে স্বাধীনতার মুক্তিযোদ্ধা কারা এর একটা ডেফিনেশন করা উচিত। আসলে যে আমরা কাকে মুক্তিযোদ্ধা বলবো, এটার একটা ডেফিনেশন অবশ্যই আছে। আপনি যদি একটু বলতেন যে মুক্তিযোদ্ধা আসলে কারা? হচ্ছে দুই শ্রেণীর লোক, এটা তো বলাই আছে। আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদ কিছুদিন আগে এটা মানে সংজ্ঞা নিরূপণ করেছে, পুনর্নিরূপণ করেছে, যে সেটা হচ্ছে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, তারা তো অতি অবশ্যই মুক্তি। রণাঙ্গনে যারা সরাসরি যুদ্ধ করেছেন, তার সঙ্গে যারা সরাসরি মানে বন্দুক নিয়ে যুদ্ধ করেননি, অন্যান্য ক্ষেত্রে যারা যুদ্ধ করেছেন, ধরেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা যুদ্ধ মানে জনমত গঠনের জন্য যারা কাজ করেছেন, সেটা এই ধরনের যারা যারা আছে। আর তারপর প্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন, মুক্তিযুদ্ধ সংগঠনে যারা ভূমিকা পালন করেছেন, এগুলো সব মিলেই তার মুক্তি। আচ্ছা, তাহলে আমি একটা ঘটনা আপনাকে বলি যে আমরা 7ই মার্চ আমাদের যে মানে ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেই ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা করা হয়নি এবং এটার জন্য সিরাজুল আলম খান অসন্তুষ্ট হয়েছিলেন, এটা শেখ হাসিনাই বলেছেন। এখন 7ই মার্চে যখন আমরা স্বাধীনতা ঘোষণা করি নাই, 25শে মার্চে আমরা দেখলাম যে পাকিস্তানি সেনাবাহিনীরা এই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলেন এবং সেখানে তারা কি করেছেন, রোকেয়া হলে সরাসরি যে তারা আগুন ধরিয়ে দিয়েছেন, সার্জেন্ট জহুরুল হকে আগুন ধরিয়ে দিয়েছেন এবং
ওই সময় রোকেয়া হল থেকে যারা বেরোনোর চেষ্টা করেছেন তাদের উপরে সরাসরি গুলি করেছেন এবং 100 থেকে 200 ছাত্রী ওই সময় মারা গেছেন। এবং সেই সাথে আমরা দেখেছি যে ওই সময় এই মিলিটারি, পাকিস্তানের মিলিটারি, তারা আপনার বিভিন্ন 15 জন অধ্যাপকের নাম এখানে রেকর্ডেড আছে, যে তাদের বাসায় গেছেন, বাসায় যে তাদেরকে বাসার ভিতরে যে নীলক্ষেত থেকে শুরু করে ফোলা রোড পর্যন্ত এদের বাসার ভিতরে যে খুঁজে খুঁজে বের করে এদেরকে হত্যা করেছেন, এদের বাচ্চাদের হত্যা করেছেন, আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে হত্যা করেছেন। এবং আমরা দেখলাম পিলখানাও একই ঘটনা ঘটেছেন, রাজারবাগও তারা একই ঘটনা ঘটলেন, যে তারা তখন হস্টাইল, তারা বেরিয়ে এসেছে এবং মানে মানুষ মারছে। এই মিলিটারি সংবাদপত্র অফিসে পুড়িয়ে, হ্যাঁ, সংবাদ অবশ্যই করলো। এবং এটা শুধু ঢাকায় না, সারা দেশে যশোর টশোর সব জায়গায় যেখানে যে মিলিটারি ছিল তারা বেরিয়ে এসে তারা একদম যুদ্ধর মতন গণহত্যা শুরু করলো। এই মিলিটারি 32 নম্বর বাসায় গেল, কিন্তু 32 নম্বরের বাসায় যিনি এই আন্দোলনের নেতা তাকে কিন্তু তারা হত্যা করলেন না এবং তার বাসায় কোনো গুলি করলেন না। এখন ওনাকে কি বলবো আমরা, উনি তো পাকিস্তানে চলে গিয়েছিলেন। না, এটা হচ্ছে কি, আমি যেটা বলি, কথা হলো যে মুক্তিযুদ্ধ তো একদিনের ব্যাপার না। মুক্তিযুদ্ধে অনেকের অবদান আছে এক একজন, কিন্তু এটা আওয়ামী লীগ যেটা করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে, কানু ছাড়া কোনো গীত নাই, মানে শেখ সাহেব কোনো ভূমিকায় থাকুক বা না থাকুক, শেখ সাহেব তো একটা সময় পর্যন্ত বা স্বাধিকার আন্দোলন করেছেন, তারপরে আমাদের মানে বাঙালিদের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন, এগুলো তো কেউ অস্বীকার করছে না। 6 দফা কর্মসূচি দিয়েছেন, কেউ অস্বীকার করছে না। জনগণ তাকে ভোট দিয়েছে, উনি নির্বাচিত মেজরিটি পার্টির নেতা ছিলেন, এগুলো কেউ অস্বীকার করছে না। কিন্তু উনি তো স্বাধীনতা চাইবার কথা না, এটা উনি যৌক্তিক কাজই করেছেন। উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং সেটাই স্বাভাবিক, সেটাই যৌক্তিক। কারণ উনি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, উনি পাকিস্তানের চাইবেন, প্রধানমন্ত্রিত্ব চাইবেন। এবং শেষ দিন পর্যন্ত উনি ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেছেন, এর আগে ভুট্টোর সঙ্গে বৈঠক করেছেন, সকলের সঙ্গে বৈঠক করেছেন। উনি বলেছেন একজনও যদি হয় ন্যায্য কথা বলে আমরা সেটা মেনে নেব। তা উনি তো স্বাধীনতার জন্য চেষ্টা করছিলেন না, উনি কম্প্রোমাইজের চেষ্টা করছিলেন। পাকিস্তানের শাসনতন্ত্র রচনার ক্ষেত্রে যে বৈরিতা, যে বিরোধ দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেটা নিরসনের জন্য চেষ্টা করছিলেন এবং আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে উনি জানাচ্ছিলেন। তো সুতরাং উনি ঠিক অবস্থানেই ছিলেন যে উনি তো পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তান ভেঙে বাংলাদেশ করবে স্বাধীনতা, এটার জন্য উনি সচেষ্ট ছিলেন না। ওনার অবস্থান যৌক্তিক ছিল। কিন্তু পরবর্তীকালে ওনাকে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নেতা এইসব বানাতে গিয়ে, স্বাধীনতা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু করেছে তো পাকিস্তানিরা। তারা যখন দেশের নিজের দেশের জনগণের উপরে হত্যাযজ্ঞ চাপিয়েছে, তখন মানুষ রুখে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে বাঙালি সৈনিক যারা ছিল তারা প্রতিরোধ গড়বার চেষ্টা করেছে বাঙালি সৈনিকদের পক্ষ থেকে। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। এই তো এখান থেকে সূত্রপাত হয়েছে। এই পর্যায়ে ওই অবস্থানে তো শেখ সাহেব ছিলেন না। উনি তো স্বাধীনতা চান নাই, উনি পাকিস্তানই চেয়েছিলেন এবং এটা যৌক্তিকভাবেই চেয়েছেন, এটা কোনো দোষের না। তারেক রহমান বলেছেন যে 1971 সাল হলো স্বাধীনতার অর্জন এবং 2024 হলো রক্ষার বছর। তা আপনি যেটা বলেছেন যে পাকিস্তানিরা যদি আক্রমণ করেছিল বলেই আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং পাকিস্তানিরা যখন আমাদের উপরে গুলি করা শুরু করলো এবং শহীদ জিয়া তখন ওই আপনার চট্টগ্রামে উনি বিদ্রোহ করলেন এবং বিদ্রোহ করে তার যে সিও ছিল, পাঞ্জাবি সিও, এই পাঞ্জাবি সিওকে উনি ধরে এনেছিলেন তার ইউনিটে। আনার পরে সেখানকার সৈনিকরা তাকে মেরে ফেলেছিল এবং উনি যে আপনার স্বাধীনতা ঘোষণা দিলেন। তো 71 সাল যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছিলাম ও পাকিস্তানি গুলি বর্ষণের পরে, 2024-এও কিন্তু সে একই ঘটনা ঘটেছে যে স্বদেশিরা যখন আমাদের ছাত্রদের উপরে গুলি করেছে, তখন শুধু স্বদেশী কিনা এটা নিয়ে আমার সন্দেহ। হ্যাঁ, এখানে হয়তো অন্য দেশের লোকজন থাকতে পারে বলে সন্দেহ। প্রেক্ষাপট কিন্তু একই। যখন গুলি করা হয়েছে, মারা হচ্ছে, তখনই কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি 71-এর মতনই। তো এই দুইটা ঘটনার সাথে তো একই রকম মিল। তো এখানে আমরা দেখছি যে কেউ 71 এবং 24-কে একটু আলাদা করার চেষ্টা করছেন। এগুলো করাটা উচিত না, এটা খুবই অনুচিত কাজ। কেননা 71 আর 24 তো একটার বিকল্প না, এটা ধারাবাহিকতা। এটা হচ্ছে ধারাবাহিকতা। 71 সালে আমি অন্যভাবে দেখি বিষয়টা। 1971 সালে আমরা কিন্তু একটা ভূখণ্ড অর্জন করেছি, একটা পতাকা অর্জন করেছি, একটা দেশ অর্জন করেছি, কিন্তু এই দেশের কিন্তু সার্বভৌমত্ব অর্জন করিনি। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কিন্তু 71 সালে অর্জিত হয়নি, এটা আমি বিশ্বাস করি। এবং এর জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে 1975 সাল পর্যন্ত। এই যে
আমরা একটা সাবসার্ভিয়েন্ট স্টেট করেছিল 71 সালে। হ্যাঁ, এটা একটা অর্জন। আমরা একটা রাষ্ট্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা সরকার পেয়েছি নিজস্ব। কিন্তু এই সরকার সমস্ত দিক থেকে কিন্তু স্বাধীন ছিল না। আমাদের এই সরকারকে কিন্তু একটা 25 বছর মেয়াদি 25 সালে একটা চুক্তির আওতায় আবদ্ধ করা হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে তাদের পারমিশন ছাড়া কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম না। তখন কিন্তু আপনার বলা হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি হবে ভারতের অর্থনীতির পরিপূরক, এরকম অনেক কিছুই পরিপূরক হবে বলা হয়েছিল। তো পরিপূরক, একটা রাষ্ট্রের পরিপূরক আর একটা রাষ্ট্রকে কিন্তু পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র বলা যায় না। সুতরাং আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমরা অর্জন করতে পারিনি। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জিত হয়েছে 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে। তো সেটা একটা ধাপ। প্রথমে আমরা একটা দেশ অর্জন করেছি, তারপর সেই রাষ্ট্রের জন্য আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, তারপর সেই রাষ্ট্র আমরা আমাদের জীবন ব্যবস্থা হিসেবে, রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে আমরা গণতন্ত্রকে আমরা সাব্যস্ত করেছি যে গণতন্ত্র, এই গণতন্ত্র বারবার ব্যাহত হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা 91 সাল বলে বিভিন্ন সময় আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। তারপর এবার এসে যেটা হয়েছে, আবার কিন্তু আমরা সার্বভৌমত্ব হারিয়েছিলাম। এটা বলতে দ্বিধা নাই যে 1/11 নাম করে 1/11 নাম করে এই দেশে যে ঘটনা ঘটেছিল, এর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব আবার আমরা হারিয়ে ফেলেছিলাম। এই সার্বভৌমত্ব ফেরানোরও কিন্তু একটা উপলক্ষ্য হচ্ছে 5ই আগস্ট। তো সুতরাং এগুলো ধাপ, এক একটা ধাপ, এক একটা পর্যায়ে অতিক্রম, মানুষের সংগ্রামের, মানুষের লড়াইয়ের, এদেশের মানুষের জনগণের অধিকার আদায়ের এক একটা ধাপ। এই স্বাধীনতাও আমাদের যেমন অধিকার এবং অন্যান্য সার্বভৌমত্ব আমাদের যেমন অধিকার, তেমনিভাবে আমাদের গণতন্ত্র, আমাদের বেঁচে থাকার নিশ্চয়তা, আমাদের নিরাপত্তা, সবগুলি কিন্তু আমাদের অধিকার। বিভিন্ন সময় আমরা একবার অধিকার অর্জন করি, আবার হারিয়ে ফেলি, আবার এটা অর্জনের জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। তো সুতরাং এগুলোকে একটা আরেকটার বিকল্প, একটা আরেকটার প্রতিপক্ষ এইভাবে দাঁড় করাবার প্রয়োজন নেই। 1971-কে আমরা ধারণ করি, 1975-কে আমরা ধারণ করি, 1991-কেও আমরা ধারণ করি, 2024-কেও আমরা ধারণ করি। আমাদের এই দীর্ঘ সময় ধরে আমরা একটা ঐক্যমত কমিশন দেখছি, তারা কাজ করছেন যাতে আমাদের এই যে আপনি বলছেন যে এক এক সময় স্বাধীনতা আমরা পেয়েছি, আবার এটা হারিয়ে গেছে, তো এই যাতে এটা জন্য টেকসই হয় সেজন্য একটা ঐক্যমত কমিশন গঠন হয়েছে, এবং ঐক্যমত কমিশনে সকলে আলাপ করছে। এবং দীর্ঘ সময়, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় দিয়ে এতগুলো রাজনৈতিক দল একসাথে আলোচনা করেছেন, এটা একটা বড় ধরনের পজিটিভ সাইড আমি মনে করি। তো এখনো অনেকগুলো বিষয় নিয়ে আমরা ঐক্যমতে যেতে পারি নাই। তো জামাত এবং এনসিপি তার দাবি করছেন যে গণভোট দেওয়ার জন্য। আপনি কি মনে করেন গণভোটের বিষয়টা? গণভোট হচ্ছে কি, গণভোট তো একটা সুনির্দিষ্ট ইস্যুর উপর, সুনির্দিষ্ট বিষয়ের উপরে, একটা দুইটা বা তিনটা খুব লিমিটেড কিছু বিষয়ের উপরে গণভোট হতে পারে। কিন্তু আমরা এত বিষয়ে অনৈক্য আছে, সংস্কার তো একটা ব্যাপক বিস্তৃত বিষয়। তো সংস্কারের উপরে একেবারে গণভোট করে ফেলা, একটা দুইটা ইস্যু নিয়ে মতানৈক্য থাকলে সেখানে করা যায়, এটা একটা। 2 নম্বর ব্যাপার হচ্ছে কি, এই যে আমরা যেটা কমিশনটা করেছি বা আমাদের সরকার যেটা করেছে, আমি এখানে একটুখানি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু একটা নির্বাচিত সরকারের জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, গোটা জাতি উদ্গ্রীব হয়ে আছে। আমরা দ্রুত একটা নির্বাচন চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই। সুতরাং আমরা কিন্তু এই যে জাতীয় যে সমস্ত অনেক বিষয়ে বিতর্ক আছে, এই বিতর্কগুলো সব ফয়সালা করে আমরা একটা জায়গায় গিয়ে তারপরে ইলেকশন করা, এটা কিন্তু সম্ভব না। এবং সম্ভব না বলেই কিন্তু আমরা এই জাতীয় একটা মহাবিতর্ক প্রয়োজন ছিল আমাদের দেশে, যার মধ্য দিয়ে সকলের মতামত নিয়ে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারতাম। কিন্তু তার জন্য যে সময় দরকার, সেই সময়টা আমরা দিতে পারছি না। এখন হচ্ছে কি, ঐক্যমতটা করা হয়েছে কি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ঐক্যমত করার চেষ্টা করে, জনগণের না। কিন্তু আপনি ধরেন শ্রেণী পেশা, জনগণ, সাধারণ মানুষের, তাদের কাছে কি কোনো মতামত নেওয়া হচ্ছে? আপনার কাছ থেকে তো কোনো মতামত নেওয়া হচ্ছে না, আমার কাছ থেকে কোনো মতামত, পেশাজীবীদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না, সাধারণ মানুষের কাছ থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে। এই যে ঐক্যমত প্রতিষ্ঠার যে চেষ্টাটা, ধরে নেওয়া হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এরা জনগণের মতামতের প্রতিনিধিত্ব করে, সুতরাং তাদের মধ্যে একটা ঐক্যমত করা যায় কিনা, মানে শর্টকাটে, সংক্ষেপে এটা যদি করা যায়, সেটার জন্য চেষ্টা তারা করছে। এবং সেখানে তারা যেটা পলিসি নিয়েছে, সে পলিসি হচ্ছে, তারা বলেছেন বারবার যে সব তো একমত করা যাবে না, এখন আমরা আপাতত একটা ইলেকশনের দিকে যাব। এই ইলেকশনের জন্য যেগুলো খুব জরুরি প্রয়োজন, আর যে বিষয়গুলো সবাই একমত হয়ে যাবে, এগুলো আমরা করে ফেলবো, এগুলো করে আমরা ইলেকশনে চলে যাব। আর তারপরে যেগুলো ঐক্যমত হবে, সে ঐক্যমত হবে না, সেগুলো আলাপ আলোচনা চলতে থাকবে, এবং সেটা
নির্বাচিত পার্লামেন্টে এটা নিয়ে বিতর্ক হবে, আলাপ আলোচনা করবে, এবং নির্বাচিত যারা হয়ে আসবে তারাই এটা ঠিক করবে। এবং বলা হচ্ছে যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, মানে এখনই সব হয়ে যাবে তা না। যে কয়টা ঐক্যমত হয়েছে, অনেকগুলো হয়েছে, একেবারে খুব কম হয় নাই, অনেকগুলো হয়েছে, সেগুলো তো বাস্তবায়িত হবে ইলেকশনের আগে। আর ইলেকশনের জন্য যে ঐক্যমতগুলো খুব বেশি জরুরি, না হলে ইলেকশন করা যাবে না, সেগুলো করে ইলেকশনের দিকে যাবে আর কি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলাপ করছিলাম বিশিষ্ট সাংবাদিক লেখক মারুফ কামাল খানের সাথে। আমরা দেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললাম এবং নির্বাচনের খুঁটি নিয়ে কথা বললাম। যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলো রাষ্ট্রের জন্য ঐক্যের খুবই প্রয়োজন। আমাদের রাষ্ট্র অনেকবারই স্বাধীনতার সুফল ভোগ করেছেন, অনেকবারই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সুতরাং আর যেন রাষ্ট্র ষড়যন্ত্রের শিকার না হয় তার জন্য আমাদের প্রয়োজন সকলকে ঐক্য, এবং ঐক্য ছাড়া এই রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমি সকলকে সুস্থ থাকুন আপনারা, আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করছি। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।